ক্রিসমাস বললেই তো আমাদের সবার মাথায় আসে আনন্দ, ঝলমলে আলো আর সান্তা ক্লজের দেওয়া উপহারের কথা, তাই না? কিন্তু ভাবুন তো একবার, কি হবে যদি সেই সান্তাই উপহারের বদলে নিয়ে আসে একেবারে হাড় কাঁপানো, জমাট বাঁধা একটা মৃত্যু। চলুন, আজ আমরা ঠিক সেরকমই একটা ভয়ঙ্কর ক্রিসমাস পার্টির গল্পে ডুব দেব, যে পার্টিটা কিনা এক মুহূর্তের মধ্যে একটা রক্তাক্ত দুঃস্বপ্নে পাল্টে গিয়েছিল। গল্পের একেবারে কেন্দ্রে আছে 10 বছরের একটা ছোট্ট মেয়ে, পিঙ্কি, আর তার একটা খুব সাধারণ, খুব মিষ্টি ইচ্ছে। দেখুন, প্রতি বছরই তো স্যান্টা এসে চুপি চুপি ওর বালিশের নিচে গিফট রেখে যায়, কিন্তু এইবার মেয়েটা জেদ ধরে বসেছে, না, সে আর ঘুমোবে না। একদম জেগে থেকে নিজের চোখে স্যান্টাকে দেখবে আর তার হাত থেকেই উপহারটা নেবে। কিন্তু কেই বা জানত, এই ছোট্ট একটা আশাই আসলে এক ভয়ঙ্কর রাতের দরজা খুলে দেবে। তো চলুন সোজা চলে যায় সেই পার্টিতে। পিঙ্কির বাবা মা রাজন আর কণিকা তাদের মেয়ের জন্যে এলাহি এক পার্টির আয়োজন করেছে, মানে যাকে বলে এক্কেবারে জমকালো ব্যাপার। আর সেখানে কারা কারা এসেছে পিঙ্কির সব বন্ধুরা, সাথে আছে তাদের প্রতিবেশী চার্লসের ছেলে ডেভিডও। একবার শুধু দৃশ্যটা ভাবুন, পুরো বাড়িটা বাচ্চাদের হাসিতে, গানে আর উত্তেজনায় একেবারে গমগম করছে। চারিদিকে ঝলমলে আলো, দারুণ একটা উৎসবের মেজাজ, মানে সবকিছু এক কথায় পারফেক্ট, একদম ছবির মতো সুন্দর। কিন্তু এই নিখুঁত আনন্দের আড়ালেই যে নিঃশব্দে এক অশরীরী আতঙ্ক অপেক্ষা করছিল, সেটা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। পার্টি যখন একদম জমে উঠেছে, ঠিক তখনই হঠাৎ করে স্যান্টা ক্লজের পোশাকে একজন এসে হাজির হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাকে কেউ চেনে না, না রাজন না কণিকা, কেউই তাকে ডাকেনি। তাও সবাই ভাবল কি আর হবে, হয়তো বাচ্চাদের সারপ্রাইজ দেওয়ার জন্য পরিচিত কেউ মজা করে সেজে এসেছে। কিন্তু তাদের এই ধারণাটা যে কি মারাত্মক একটা ভুল ছিল, সেটা তারা একটু পরেই টের পাবে। পিঙ্কি আর ডেভিড তো খুব উত্তেজিত উপহার পাবে বলে। ওরা যেই না ওই রহস্যময় শান্তার দিকে এগিয়ে গেছে, তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। শান্তার ওই হাসি খুশির মুখটা হুট করে এক বীভৎস, ভয়াল একটা চেহারায় বদলে গেল, যা ভাষায় বোঝানো সম্ভব না। ওই দৃশ্য দেখে বাচ্চা দুটো ভয়ে চিৎকার করে ওঠে, আর ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলোদ্দপ করে নিভে গেল। চারপাশে শুধু জমাট বাঁধা অন্ধকার। কয়েকটা মুহূর্ত একেবারে পিনপতন নীরবতা। তারপর যখন আলো ফিরে এলো, দেখা গেল সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে। পার্টিতে যতগুলো বাচ্চা ছিল তাদের একটাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, একজনও নেই। তারা সবাই যেন ওই অন্ধকারের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে। হাসি খুশি ঝলমলে পার্টিটা এক মুহূর্তে একটা মৃত্যুপুরীতে পরিণত হল। এই রকম একটা অদ্ভুত গণ-অন্তর্ধানের কেসের দায়িত্ব এসে পড়ল ইন্সপেক্টর অভিমন্যুর কাঁধে। তো উনি যখন ঘটনাস্থলে পৌঁছলেন, উনি তো পুরো হতবাক, কারণ যতজন বাবা মার সাথে কথা বলছেন, সবার মুখে একটাই গল্প, এক রহস্যময় সান্তা এসেছিল আর তারপরই সব বাচ্চারা হাওয়া। মানে একজন পুলিশ অফিসারের কাছে এই গল্পটা তো অবিশ্বাস্য, একেবারেই যুক্তিহীন মনে হবেই, তাই না? এখানে ইন্সপেক্টরের তদন্ত একটা বড় মোড় নেয়। দেখুন, প্রথমে তো উনি ভেবেছিলেন এটা একটা প্ল্যান করে করা অপহরণ, হয়তো মুক্তিপণের জন্য, আর এর পেছনে রাজন বা চার্লসের কোনো পুরনো শত্রু আছে। কিন্তু যত সময় এগোতে থাকে, এমন সব অদ্ভুত, প্রায় অলৌকিক ক্লু সামনে আসতে থাকে, যা তার সব থিওরিকে ওলটপালট করে দেয়। প্রমাণগুলো কোনো মানুষের দিকে নয়, বরং অন্য কিছুর দিকে ইশারা করছিল। তো কেসটা নিয়ে তদন্তে এগোচ্ছে এমনই এক রাতে ইন্সপেক্টর অভিমন্যু যাচ্ছিলেন রাজনের বাড়ির দিকে। হঠাৎ করেই জঙ্গলের মাঝখানে তার জিপটা আচমকা বন্ধ হয়ে গেল, আর গাড়ি থেকে নামতেই ওনার চোখ পড়ল কাছাকাছি একটা পুরনো, পরিত্যক্ত পৌর বাড়ির দিকে, একেবারে ভুতুরে পরিবেশ। আর উনি যা দেখলেন, তাতে তার গায়ের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। ভাবুন একবার, ওই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে পোড়ো বাড়িটার ছাদে সান্তা ক্লজের পোশাকে একটা ছায়ামূর্তি, অদ্ভুত, গা ছমছমে ভঙ্গিতে নেচে চলেছে। এই অসম্ভব দৃশ্যটা দেখেই ইন্সপেক্টরের মনে যেটুকু সন্দেহ বাকি ছিল, সব পরিষ্কার হয়ে গেল। এই কেসটা কোনোভাবেই স্বাভাবিক নয়। ইন্সপেক্টর আর তার হাবিলদার সাহস করে ওই বাড়িতে ঢুকলেন, আর ভেতরে গিয়ে যা দেখলেন তা এক কথায় মর্মান্তিক। বেশিরভাগ বাচ্চাকেই পাওয়া গেল, কিন্তু সবাই অজ্ঞান।
তবে স্বস্তির বিষয় হল তারা অক্ষত ছিল, কিন্তু ছাদে যা অপেক্ষা করছিল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। সেখানে ঝুলছিল পিঙ্কি আর ডেভিডের শিরচ্ছেদ করা নিথর দেহ। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে খুনির আসল টার্গেট ছিল রাজন আর চার্লসের ছেলেমেয়ে। ছেলেমেয়েদের এই অবস্থা দেখে বাবা মায়েরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তারা শপথ নেয় যে এটা করেছে তাকে খুঁজে বের করে চরম শাস্তি দেবে। কিন্তু তারা তখনও জানত না যে তাদের আসল শত্রু কোনো রক্তমাংসের মানুষ নয়। তাদের আসল শত্রু হল তাদেরই অতীতের এক চাপা দেওয়া পাপ। ঘটনার পরের রাতেই সেই ভয়ঙ্কর সত্যাটা আবার ফিরে আসে। কিন্তু এবার তার লক্ষ্য বাচ্চারা নয়, এবার তার লক্ষ্য তাদের বাবা মায়েরা। আসল প্রতিশোধ পর্বটা তো সবে শুরু হতে চলেছে। দরজায় আবার সেই শান্তার ছায়ামূর্তি, কিন্তু এবার তার চোখ দুটো অন্ধকারের মধ্যে বিড়ালের চোখের মতো দপদপ করে জ্বলছে। আর তার শক্তি এক অদৃশ্য দানবীয় শক্তি দিয়ে সে রাজন, কণিকা, চার্লেস, এমনকি একটু পরে সেখানে এসে পৌঁছানো ইন্সপেক্টর অভিমন্যুকেও কাগজের মতো উড়িয়ে দেয়ালে আছড়ে ফেলল। এরপর যা হল তা আরও অবিশ্বাস্য। সবার চোখের সামনে স্যান্টার মুখটা যেন মোমের মতো গলে যেতে শুরু করল। ধীরে ধীরে বদলে যেতে লাগল তার চেহারা, আর সেই স্যান্টার মুখোশের আড়াল থেকে বেরিয়ে এলো এক চেনা বয়স্ক মানুষের মুখ। আর ঠিক এইখানেই গল্পের আসল রহস্যের জট খুলতে শুরু করে। ওই মুখটা দেখা মাত্রই রাজন আর চার্লসের গলা দিয়ে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসে। তারা তাকে চিনে ফেলেছে, তাদের কথাতেই সবটা পরিষ্কার হয়ে যায়। এই বৃদ্ধ তো বহু বছর আগেই মারা গেছে, আর তার মৃত্যুর পেছনে যে একটা ভয়ঙ্কর গোপন কথা লুকিয়ে আছে সেটাও স্পষ্ট। সেই আত্মাটা এবার নিজেই তার পরিচয় আর এর নংশ প্রতিশোধের কারণটা সবার সামনে তুলে ধরে। কিভাবে সে তার অশরীরী শক্তি ব্যবহার করে সবার মাথায় একই দৃশ্য, একই স্মৃতি ঢুকিয়ে দেয়। একটা ফ্ল্যাশব্যাক, ঠিক ২০ বছর আগের আর একটা ক্রিসমাস রাতের ঘটনা। এইবার পুরো ঘটনাটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আজ থেকে ঠিক ২০ বছর আগের কথা। তখন রাজন আর চার্লস যুবক, তাদের এক হাই সোসাইটি পার্টি চলছিল। সেই পার্টি থেকে তারা মোহনলাল নামের এক গরিব বয়স্ক লোক আর তার ছোট্ট নাতনিকে ফুসলিয়ে সেই পোড়োবাড়িতে নিয়ে যায়। সেখানে কোনো একটা বিষয় নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়, আর নিজেদের সম্মান বাঁচাতে তারা মোহনলালকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তার দাদুকে বাঁচাতে গিয়ে পাথর চাপা পড়ে ওই ছোট্ট মেয়েটিও মারা যায়। মোহনলালের শেষ কথাগুলো ছিল খুবই করুণ। আমি এক গরিব বুড়ো মানুষ, আমাদের যেতে দাও। কিন্তু সামাজিক সম্মান বাঁচানোর মিথ্যে অহংকারে অন্ধ হয়ে রাজন আর চার্লস সেদিন ওই নিরীহ বৃদ্ধ আর তার নাতনিকে খুন করেছিল। আর তারপর এই ভয়ঙ্কর অপরাধটা তারা দশকের পর দশক ধরে সবার থেকে লুকিয়ে রেখেছিল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একটা নির্মম অপরাধ, ২ ২০ বছরের দীর্ঘ প্রতীক্ষা, আর ৩ ঠিক ক্রিসমাসের রাতে সেই অপরাধের ফল ফিরিয়ে দেওয়া। মোহনলালের আত্মা এতদিন অপেক্ষা করেছিল শুধু রাজন আর চার্লসকে ঠিক সেই কষ্টটা ফিরিয়ে দেওয়ার জন্য যা তারা তাকে আর তার নাতনিকে দিয়েছিল, একেবারে হিসেব বরাবর। যখন সেই ভয়ানক মানসিক দৃশ্যটা শেষ হল, ইন্সপেক্টর অভিমন্যুর জ্ঞান ফিরল। চোখ খুলে তিনি দেখলেন তার চারপাশে পড়ে আছে রাজন, চার্লস আর কণিকার ছিন্ন ভিন্ন শিরশ্ছেদ করা দেহ। সেই আত্মা তার প্রতিশোধ শেষ করে চিরদিনের মতো উধাও হয়ে গেছে। সেই ভয়াল রাতের একমাত্র জীবিত সাক্ষী হয়ে রইলেন শুধু ইন্সপেক্টর অভিমন্যু। এই গল্পটার শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যখন আইন বা বিচার ব্যবস্থা বছরের পর বছর ধরে কাউকে ন্যায় দিতে ব্যর্থ হয়, তখন কি প্রতিশোধ নিজেই একটা প্রেতাত্মার রূপ নিয়ে ফিরে আসে নিজের বিচার করতে? এই উত্তরটা হয়তো আমাদের সবার ভাবনার জন্যই ছেড়ে দেওয়া ভালো।